জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকো। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আমাদের সঙ্গে খুব শিগগিরই যুক্ত হয়ে যাবেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবং আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আমি প্রথমে যেটির দিকে আজকে আসলে পুরো বাংলাদেশ তাকিয়েছিল, যে বৈঠকের দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল, সেই বৈঠকের পরে একটি যৌথ বিবৃতি এসেছে। সেই বিবৃতি আগে পড়ি, তারপরে আমরা প্রশ্নে যাব। যৌথ বিবৃতি এইরকম: লন্ডন 13 জুন 2025। আর আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন মাহাদি আমিন, উনি বোধহয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, তাই তো? আচ্ছা, আমি ঠিক করে নিচ্ছি, এটা মানে কারেকশনটা যাই হোক। তিনি লেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু এখানে লেখা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। পড়লাম, কিন্তু নির্বাচন কবে জাতি কি বুঝতে পারলো? প্রশ্ন করছি অতিথিদের। ডক্টর মাহাদি আমিন, নির্বাচন আসলে কবে? ফেব্রুয়ারিতে? এটা তো খুব ক্লিয়ারলি এখানে বলা আছে যে নির্বাচন রমজানের এক সপ্তাহ আগে পর্যন্ত করা সম্ভব। তার মানে এটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হতে পারে, যদি সম্ভব হয় তাহলে তার আগেও হতে পারে, বাট অ্যাজ অফ নাও এটাই তো কাট অফ পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে। জি, এখানে কি আসলে খুব স্পষ্ট করে কোথাও লেখা আছে যে ফেব্রুয়ারিতে হবে? কেননা বাক্যটা এমনভাবে লেখা, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে একটা কন্ডিশন, 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। যদি অগ্রগতি না হয় তবে আমরা সবাই মিলে তো সেই অগ্রগতিটা নিশ্চিত করার জন্য কাজ করছি। বিএনপি এবং প্রো ডেমোক্রেসি পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের ভিতরে একটা ভাস্ট মেজরিটি, সবাই কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করব। আমাদের সমন্বিত লক্ষ্য, সব স্টেক হোল্ডার এক হয়ে ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের ভেতরেই রমজানের আগে যে সময়টুকু দেওয়া আছে তার মাঝে আমাদের সংস্কার এবং বিচারের ক্ষেত্রে যেই অগ্রাধিকার দেওয়া আছে সেটার আলোকে পর্যাপ্ত উন্নতি ইনশাল্লাহ করতে পারবো। আমরা যদি দেখি গত 10 মাসে বিভিন্ন কারণে হয়তো অগ্রগতিটা ধীর ছিল। আমরা বিশ্বাস করি আগামী 8 মাসে, এখন যেহেতু আমরা অনেকটা একটা রোডম্যাপ পেয়ে গিয়েছি যেটা এর আগে পাইনি, একটা স্টোনসের টাইম আমাদের হাতে আছে, এটাকে সামনে রেখে যদি আমরা সবাই একসাথে কাজ করি অবশ্যই এটাকে এক্সপেডিট করা সম্ভব। জি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে মন্তব্য করেছেন আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডিসেম্বরের নির্বাচনের দাবি থেকে তার মানে বিএনপি সরে এসেছে বোঝা যাচ্ছে এখন। অন্যদিকে নির্বাচনের আগে সরকার সংস্কার ও বিচারের বিষয়ে সরকারের যে অবস্থান ছিল এখনও কিন্তু সেটাই মনে হচ্ছে, কেননা এর আগেও নির্বাচনের আগে কন্ডিশন ছিল সংস্কার ও বিচার, এখনও সেই কন্ডিশন। ডিসেম্বর থেকে 26 জুনের পর্যন্ত নির্বাচনের যে টাইমলাইন দিয়েছিল সেটাও থাকছে। নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ, আপনি বলছেন রোডম্যাপ পাওয়া গেছে, কিন্তু স্পষ্ট রোডম্যাপ এখনও আমি সাংবাদিক হিসেবে বুঝতে পারিনি, দয়া করে বুঝিয়ে বলবেন। নির্বাচনের রোডম্যাপ ছাড়া সংকট ও অনিশ্চয়তা কাটবে না বলে বিএনপির পক্ষ থেকে এতদিন দাবি করা হয়েছিল। এখন রোডম্যাপ না আসলেও, মানে সেটা দৃশ্যমান যেহেতু রোডম্যাপ পাওয়া গেল না, আসলেও অনিশ্চয়তা ও সংকট কেটে গেল।
আসলে নির্বাচনের রোডম্যাপ না থাকায় বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব হয়েছিল, নাকি অন্য এমন কোনো কারণ ছিল যেটা দূরত্বের কারণ ছিল? দেখুন, আমরা শুরু থেকে বলে এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের সফলতা মানে বাংলাদেশের সফলতা, এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে বাংলাদেশের ব্যর্থতা। আমরা সবসময় সেই সমর্থন তাদেরকে জুগিয়ে এসেছিলাম। এই অন্তর্বর্তী সরকারের ভিত্তি হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং সব পলিটিক্যাল স্টেক হোল্ডারদের একটা ঐক্যমত্য, তার উপর ভিত্তি করে কিন্তু এসেছে। সুতরাং আমরা সবাই যখন তাদেরকে সমর্থন দিয়ে এসেছি, ভবিষ্যতেও দিব। আমাদের অবশ্যই নির্বাচনী তারিখ নিয়ে কিছুটা দ্বিমত ছিল। এপ্রিলে যে সময়টা প্রাথমিকভাবে এসেছিল, এটা জনগণের দ্বারা প্রত্যাশিত ছিল না। আমরা জানি অনেক ধরনের সীমাবদ্ধতা সেখানে ছিল। কঠোর রৌদ্রের একটা ব্যাপার ছিল, কালবৈশাখী ঝড়ের একটা বিষয় ছিল, আবহাওয়াজনিত অন্যান্য সমস্যা ছিল, আমরা দেখেছি রমজানের একটা বিষয় ছিল, বাজেটঘনিত বিষয় ছিল। সব কিছু মিলে এপ্রিলটা প্র্যাকটিক্যাল বা ফিজিবল ছিল না। যার কারণে কিন্তু আমরা সিভিল সোসাইটি যারা স্টেক হোল্ডার আছে ওনাদের মতামত দেখি, 3টি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলে কিন্তু বলেছিল এটাকে আরও একটু প্র্যাকটিক্যাল হতে হবে, যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। যার কারণে কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটার কথা এসছে। অবশ্যই ডিসেম্বরের কথা বিএনপি প্রাথমিকভাবে বলেছিল, বাট আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ সবার আগে, তার মানে কি? তার মানে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্থিতিশীলতা, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। সেটিকে ধারণ করেই কিন্তু তিনি কিছুটা ছাড় দিয়েছেন। অন্তর্বর্তী সরকারেরও আমরা দেখেছি নির্দিষ্ট কোনো টাইম কিন্তু ওনারা শুরু থেকে দেননি। একবার ডিসেম্বর বলেছিলেন, ফেব্রুয়ারি বলেছিলেন, তারপর ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বলেছিলেন, তারপর এপ্রিল বলেছিলেন। আমি বিশ্বাস করি আজকে প্রথমবারের মতন যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন 1-to-1 ফার্স্ট টাইম বসলেন, এই ফেস টু ফেস কনভারসেশনের মাধ্যমে ওনারা তো একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন, ছাড় দিয়ে দুপাশ থেকেই। এবং বাংলাদেশের ইতিহাসে মনে হয় রাজনীতিতে এটা একটা নজির নতুনভাবে ওনারা স্থাপন করলেন, যেখানে পলিটিক্যাল কনসেনসাস হয়েছে ডায়ালগের উপর ভিত্তি করে, রাজপথে শক্তিমত্তার উপর না। ওনারা একসাথে বসেছেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, দুজনকে যে আন্তরিকতা এবং পারস্পরিক সম্মানবোধের মাধ্যমে ধারণ করেছেন, গ্রহণ করেছেন, এবং তারপর আলোচনার মাধ্যমে একটা সুনির্দিষ্ট ডেটের কাছে গিয়েছেন। এটাই তো আমাদের রাজনীতিতে অনেক বড় একটা অর্জন। আপনি দেখবেন গতকাল পর্যন্ত অনেকের মাঝে একটু আশঙ্কা ছিল, একটু অনিশ্চয়তা ছিল, অনেকের আবার একই সাথে খুব উৎসাহ উদ্দীপনাও ছিল যে এমন দুজন মানুষ যখন বসবেন নিশ্চয়ই বাংলাদেশের স্বার্থে একটা সমাধান আসবে। সেটাই তো এসেছে। দুজনকে এই জন্য আমার মনে হয় আমাদের জাতিগতভাবে একটি সাধুবাদ জানানো প্রয়োজন, শুভেচ্ছা জানানো প্রয়োজন। আমরা একটা ডেট পেয়েছি, সেই ডেটটাকে অ্যাচিভ করার জন্য যার যার জায়গা থেকে যে রোলটুকু প্লে করতে হবে আমরা সবাই মিলে করলে অবশ্যই এটা সমাধান। কোন ডেট পেয়েছেন মাহাদি আমিন? রমজানের 1 সপ্তাহ আগের কথা কিন্তু বলা হয়েছে, যে রমজানের আগে। সুতরাং আমরা সেটিকেই তো ধরে, বিএনপি কি সেটিকেই তারিখ, মানে নির্দিষ্ট তারিখ মনে করছে? এটা কাট অফ হিসেবে তো তাই দাঁড়াচ্ছে বর্তমান প্রেক্ষাপটে। জি, তার আগেও হতে পারে, এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতেও হতে পারে, যদি আমরা অ্যাচিভ করতে পারি। বাট তার সেটা হচ্ছে ভেরি লাস্ট ডেট, যেটাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই সবাই মিলে ইনশাআল্লাহ। জি, মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যৌথ বিবৃতি আমরা দেখেছি, পরে আসলে যৌথ একটা সংবাদ সম্মেলনও হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, এইরকম কোনো নিশ্চিত বার্তা কি আপনি পেয়েছেন এই বিবৃতি বা বৈঠক বা সকলে যা বলছে সেখান থেকে? না, আমি পাই নাই। নির্বাচন এখনো এপ্রিলের প্রথমার্ধে ওখানেই আছে, এবং নির্বাচন আয়োজন করবার যে শর্তগুলো আছে, 24-এর গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সংস্কার, বিচার, লিডিং টু ইলেকশন, সেই জায়গাটাতে ওই স্টেটমেন্ট পরিষ্কার করছে। যদি এই সংস্কার এবং বিচারের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে সেটেল ডাউন করা যায়, কাজের অগ্রগতি বোঝা যায়, ওয়াই নট, আগে ইলেকশন হতেই পারে। একটা বিষয় হচ্ছে যে যেই টেন্স সিচুয়েশনের কথা বলা হচ্ছে, আসলে বিএনপির সাথে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এরকম টেনশন আমি 1.5 বছরে একবারও দেখি নাই। এইটা গণমাধ্যম ক্রিয়েটেড, পার্টিকুলারলি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই হাইপটা তৈরি করেছে যে প্রচুর টেনশন আছে, এখানে প্রচুর ঝামেলা আছে, এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে। আসলে সম্পর্ক অ্যাবসলিউটলি ফাইন। যেটা হয় যে বাংলাদেশের আমরা যারা, আমি মাহাদি লম্বা সময় বাইরে থাকার কারণে যেটা হচ্ছে, দ্বিমতের চর্চার ভিতরে প্রচুর সময় যদি আপনি না থাকেন, সাডেনলি দ্বিমত আপনাকে টেন্স করে ফেলে। কিন্তু আপনি যখন ছোটোবেলা থেকে দেখবেন যে বাবা মা, ভাই বোন, স্কুলে কলেজে প্রতিবেশীরা সবাই কন্টিনিউয়াসলি দ্বিমত করছে, আবার হাসি ঠাট্টা করছে, একসাথে থাকছে, খেলছে, এই রিলেশনশিপটা বাংলাদেশে ভিজিবল না, দৃশ্যমান না। আমরা যেহেতু কালো কোট পরা পেঙ্গুইনের দেশে 16 বছর ছিলাম, সাডেনলি আমরা বোধ করছি যে গণভবনের একটা মাইকের বদলে 16টা মাইক একসাথে কথা বলছে, তখন আমাদেরকে জাতি হিসেবে টেন্স করে ফেলে, ট্রমাটাইজ করে ফেলে। যেটা হচ্ছে যে দ্বিমতের এই মতৈক্যগুলো, যে দ্বিমতের মাধ্যমে যে সম্ভব অর্জন করা, এইটা মানে আমরা দেখে একটু আশ্চর্য হচ্ছি, ট্রমাটাইজড হচ্ছি আর কি, দুইটা একসাথে হচ্ছি। এই জন্য যেটা হচ্ছে যে আজকে দেখবেন যে কে জিতলো, ইউনূস জিতলো না তারেক রহমান জিতলো না বিএনপি জিতলো, কেউ জিতে নাই, বাংলাদেশ জিতছে। জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদের যারা শত্রু ছিলেন, ফ্যাসিবাদের যারা এই পুরো বলয়, আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে কাজ করেছি, আমরা সবাই কালেকটিভলি জিতেছি।
কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় দলের নেতা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেন, এটা হচ্ছে গভর্নমেন্টের লেজিটিমেসিকে ম্যান্ডেট দেয় নতুন করে। গভর্নমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করছে, যেই মিটিংগুলো সে করছে, দেশে থাকলে সার্টেনলি ওনার সাথে আরো 10 বার এর মধ্যে মিটিং হয়ে যেত। যেহেতু দেশে থাকেন না, মিটিংটা হয় নাই, মানে এবং প্রফেসর ইউনূস তো লন্ডনের মধ্যে যান নাই। তো এই জন্য আমি এটাকে দেখে হচ্ছে যে মানে এটা আওয়ামী লীগ এবং দিল্লি মিলে যে বাংলাদেশে একটা টেন্স সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে, সেই টেন্স সিচুয়েশনের একটা পরাজয় হয়েছে। এখানে আমরা সবাই মিলে জিতেছি। ইলেকশন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক, ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স দ্য পিপল উইন্স। এইটা হচ্ছে বাংলাদেশ উইন্স, এই কথাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মেসেজটাই হচ্ছে এই মিটিং থেকে আমি নিচ্ছি আর কি। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কিন্তু ডক্টর ইউনূস যখন বলেছিলেন দেশের বাইরে গিয়ে যে একটি দলই কেবল ডিসেম্বরে নির্বাচন চায়, আপনি তো কোনো টেনশন দেখেন না, কিন্তু তখন তো একটা টেনশন ক্রিয়েট হয়েছিল। বা যখন জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবেন এই ধরনের কথা তিনি যখন বলেছিলেন, তখনও তো এক ধরনের টেনশন ক্রিয়েট হয়েছিল। এখন আজকের বৈঠকের পর আমরা যেটা দেখলাম যে ডিসেম্বরে যে আপাতত নির্বাচন হচ্ছে না, এটা মোটামুটি মনে হচ্ছে, বা অনেকেই বলছেন যে ডিসেম্বর থেকে হয়তো বিএনপি সরে এসেছে। যেমন করে তারেক রহমান সাহেব বলেছেন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, সেই অবস্থান থেকে বিএনপি সরে এসেছে। বা হয়তো ডক্টর ইউনূস সাহেবও যে বলেছিলেন একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, সেই অবস্থা থেকে হয়তো তিনিও সরে এসেছেন। দুই পক্ষের অবস্থান থেকে সরে এসেছে। বিএনপি রোডম্যাপও দাবি করছিল সরকারের পক্ষ থেকে 25 ডিসেম্বর থেকে 26 জুন পর্যন্ত নির্বাচনের টাইমলাইন জানানো হয়েছিল। এইসব ইস্যুতে বিএনপি ও সরকারের মধ্যে দূরত্ব তৈরি হয়, যদিও আপনি বলছেন আপনি কোনো দূরত্ব দেখেননি, এবং রাজনৈতিক সংকট এবং অনিশ্চয়তার কথাও বলা হচ্ছিল। বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে সংকট কেটে গেছে। আজকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবই বলেন বা আমির খসরু মাহমুদ চৌধুরী দুজনেই বলেছেন সংকট কেটে গেছে। নির্বাচনের রোডম্যাপ আসলো না ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে, আপনি বলছেন এখনো এপ্রিলেই আছে, নিশ্চয়তা পাওয়া যায়নি, তাহলে সংকট কি করে কাটলো? যে বললাম যে সংকট ছিল না, তো সংকটটা তো কৃত্রিম। যেটা হচ্ছে দ্বিমত আছে। একটা বড় রাজনৈতিক দল 2001-এর পরে একটা ভালো নির্বাচন পায় নাই, তার সার্টেনলি হাজারবার তার এই অ্যাসপিরেশনের কথা বলবার অধিকার আছে যে আমি একটা ভালো নির্বাচন চাই। তাকে 2008 সালে ভারত আওয়ামী লীগ এবং আমাদের এস্টাবলিশমেন্ট মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারিয়েছে। এইরকম একটা বাস্তবতায় তার দল ট্রমাটাইজ থাকা, প্রচণ্ড ষড়যন্ত্র থিওরিতে পড়া, আশঙ্কিত হওয়াটা একটা খুবই জেনুইন জায়গা, এবং সেই জেনুইন কজের জায়গা থেকে সে বারবার ইলেকশনের দিন তারিখ চাইতেই পারে, 1000 বার চাইতে পারে, কোনো প্রবলেম নেই এটার মধ্যে। আবার অন্তর্বর্তীকালীন সরকার তাকে কিন্তু সমর্থন করছেন। সেই সরকার বলছে আমি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেব অথবা এপ্রিলে দেব। এই মতগুলোর ভিতরে আমি কোনো দূরত্ব অথবা টেনশন দেখি না। এটা হচ্ছে যে আপনি দুপুরে কি স্যান্ডউইচ খাবেন না ভাত খাবেন। এক বাচ্চা বলতেছে না আমি ভাতও খাবো না স্যান্ডউইচও খাবো না, আমাকে হরলিক্স দিতে হবে এবং সেটা কলা দিয়ে মিশাই দিতে হবে, বলতেই পারে। এখন কলা দিয়ে মিশাই দিলে আপনি হরলিক্স খাবেন অথবা খাওয়াবেন, এটা তো বাবা মা ডিসাইড করবে আলোচনার ভিত্তিতে। সেই আলোচনাটা চলছে। অতএব এই জায়গাটাতে হচ্ছে খুঁজছে হচ্ছে আমাদের শত্রুরা। এই জন্য আমি মোটা দাগে এখানে কোনো দূরত্ব টেনশন দেখছি না, দ্বিমত আছে, প্রচণ্ড ভয় আছে। কারণ বিএনপি বারবার নির্বাচনের জায়গা থেকে বারবার হোঁচট খেয়ে ফিরে আসছে। তাকে বারবার ঠকানো হয়েছে। 18 সালে এন্ট্রাপ করে তাকে ইলেকশনে নিয়ে রাতের বেলা হারিয়ে দেওয়া হয়েছে। অতএব বিএনপিতে ট্রমাটাইজ থাকাটা খুবই জেনুইন। এখন তারপরে যখন আপনি কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান মিডিয়াতে পড়বেন যে এখানে ছায়া যুদ্ধের চেষ্টা করা হচ্ছে, মানবিক করিডোর দেবার চেষ্টা করা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে সেন্ট মার্টিন দিয়ে আমেরিকাকে বেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়ার নাটক না হচ্ছে না। আপনি কথা বলতে চাইলেন বলবো এরপরে। তো যেটা এই যে বিষয়গুলো তখন তাকে তো আরো টেন্স করে ফেলছে যে আমি গত 20টা বছর একটা ভালো নির্বাচন পাই নাই, এখন আবার আমাকে মানে একটা চক্র মিলে চেষ্টা করছে আমাকে বঞ্চিত করবার জন্য। তখন যখন মানুষ টেন্স থাকে তখন স্টেটমেন্টগুলো অনেক সময় ক্রুড হয়, এটা খুব ন্যাচারাল রিয়াকশন। তো সেই জায়গাতে আমি বোধ করছি এই কনভারসেশনটা ওয়াজ হাইলি নিডেড। বেগম খালেদা জিয়ার সাথে যে সশস্ত্র বাহিনী দিবসে দেখা হয়েছে, ইট ওয়াজ আই ওপেনিং। এরপরে হচ্ছে ওনার কুশলাদির খবর নিচ্ছেন, শরীর অবস্থার খবর নিচ্ছেন, তারেক রহমানের সাথে ফোনে কথা হয়েছে। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে জাতিকে অ্যাসিওর করে ইয়েস দেয়ার আর ডিফারেন্সেস বাট স্টিল উই আর অন বোর্ড। আমরা একসাথে দেশের জন্য কাজ করছি, আমরা 24কে ধারণ করে কাজ করছি, সংস্কার বিচারের এই পুরো রোডম্যাপের সাথে আমরা একমত, একসাথে কাজ করছি। কতটুকু একমত সেই মাত্রা পরিধি সময় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক এবং দ্বিমত থাকবে, এই থাকাটাই গণতন্ত্র। জি, তার মানে আপনি বলছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয় তাহলে বাচ্চা হরলিক্স খেতে পারবে,
তাই তো সবাই মিলে একমত হলে হরলিক্স খাবো, সমস্যা কোথায়? ডক্টর মাহাদি আমিন, এর আগে বিএনপির সাথে বৈঠকের সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিতি নিয়ে বিএনপি ভালোভাবে নেয়নি, বিএনপির সিনিয়র নেতারাও এটা নিয়ে কথা বলেছেন। আজকে উপদেষ্টা খলিলুর রহমানের উপস্থিতি বিএনপি কিভাবে নিয়েছে? দেখুন, এটা তো ওনাদের সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকার কাকে রাখবেন প্রতিনিধি হিসেবে। বিএনপির সিদ্ধান্ত, বিএনপি কাকে রাখবেন অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে প্রতিনিধি হিসেবে। আমরা এটাকে গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ হিসেবে দেখছি যে ওনাদের প্রেফারেন্স দিয়েছেন, এবং একটি অত্যন্ত ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি হিসেবে যারা প্রোগ্রেসিভ পলিটিক্সের ধারণ করে, আমরা সেটিকে সম্মান জানিয়েছি। ডক্টর খলিলুর রহমান সেখানে ছিলেন, আমরা সৌহার্দ্য, সম্প্রীতি, আন্তরিকতা যেটা ধারণ করেই সেখানে গিয়েছে, সেটা কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান করেছেন। আজকে একটি নতুন রাজনৈতিক ধারার উনি সূচনা করেছেন। আপনি যদি দেখেন, উনি কিন্তু সেখানে দুটো বই এবং একটি কলম নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু প্রধান উপদেষ্টাকে গিফট দিয়েছেন। প্রধান উপদেষ্টা কোনো উপহার দিয়েছেন আমার জানা মতে না, কিন্তু উনি দিয়েছেন। এটা তো একটা পলিটিক্যাল জেস্চার। আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই, যেখানে আমাদের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, কিন্তু দিন শেষে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে আমাদের সবাইকে একসাথে এক ছাতার নিচে এসে কাজ করতে হবে। আমাদের ভিন্ন মত অবশ্যই থাকবে, কিন্তু সেই ভিন্ন মত যদি আমরা আলাপ আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে রিজলভ করতে পারি, সেটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য। যদি সবাই এক হয়ে যায়, সবাই একটা বিষয়তে একভাবে চিন্তা করে, তাহলে তো ডেমোক্রেসি এক্সিস্ট করে না। সেটাই তো আস্তে আস্তে অথরিটেরিয়ান রেজিমের দিকে টার্ন নেয়। সুতরাং কে থাকলো, কি বললো, সেগুলো একদিকে রেখে আমরা চাই সবাই মিলে যে উদ্ভূত সমস্যা রয়েছে সেটা সমাধান করা, এবং তারই প্রতিফলন আমরা দেখেছি। যার কারণে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমরা অনেক কিছুই ধারণ করতে চাই। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটা বললেন যে বিএনপির ট্রমাটাইজ ছিল, সেই কারণে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বিএনপির মনে বা আশেপাশে বা মাথায় ঘোরাফেরা করে। আপনাদের সিনিয়র নেতারা এমনও বলেছিলেন যে নির্বাচনের কথা শুনলেই সরকারের উপদেষ্টাদের অস্বস্তি শুরু হয়, তাদের পছন্দ হয় না। এখন কি বিএনপি আসলে সরকারকে বিশ্বাস করতে শুরু করেছে? যে কথাগুলো বলা হচ্ছিল যে সরকার আসলে নির্বাচনকে ডিলে করতে চায় নানান ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে। দেখুন, কিছু বিষয় তো টুকটাক আছে, কিন্তু বড় ক্ষেত্রে যদি আপনি দেখেন, আমি আবারও বলছি, জনাব তারেক রহমান বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে সবসময় সরকারকে সহযোগিতার কথা বলেছেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছেন, এবং প্রথমবারের মতন জনাব তারেক রহমান নির্বাচন চেয়েছেন কিন্তু 28 এই মাসের, মনে আছে আপনার? 28 মে, তার মানে কত, প্রায় 10 মাস পেরিয়ে যাওয়ার পরে গিয়ে অলমোস্ট। সুতরাং ওনাদের প্রতি আমাদের সমর্থন ছিল, সমর্থন আছে, এবং ভবিষ্যতে সমর্থন থাকবে যতক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ওনারা ঘটাচ্ছেন। আমরা দেখেছি কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী চিন্তা রয়েছে, যেমন এখানে কিছু উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন ওনারা কি ভবিষ্যতে নির্বাচনে নিজের অংশগ্রহণ করবেন কিনা। দেখুন, 5ই আগস্টের পরে যখন 8ই আগস্টে অন্তর্বর্তী সরকার তৈরি করা হয়, একটা বিশ্বাস এবং আস্থা ছিল, সেটা কি, যে যারা অন্তর্বর্তী সংসদের অংশ হবেন ওনারা কেউ নির্বাচনে পার্টিসিপেট করবেন না, আর যারা নির্বাচনে পার্টিসিপেট করবেন ওনারা কেউ এখানে অংশ নেবেন না। যার কারণে কিন্তু শুধু বিএনপি না, এখানে ফুয়াদ ভাই আছেন, ওনারা সহ প্রত্যেকটা গণতন্ত্রের রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিল, তারা কেউ কিন্তু অন্তর্বর্তী সরকারের অংশীদার হয় নাই। সুতরাং এই অন্তর্বর্তী সরকারের কিন্তু একটা দায়িত্ব, জনগণের যে বিশ্বাস ছিল, রাজনৈতিক ঐক্যমত্যে যে আস্থা ছিল, সেটাকে ধারণ করে এখানে যারা রয়েছেন ওনারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করেন। সুতরাং আমরা যখন দেখি তাদের মাঝে কেউ হয়তো স্টেট অ্যাপারেটাসকে ইউজ করে কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্বাচনী প্রচারণায় যেতে পারেন, এ ধরনের একটা সম্ভাবনা আছে, বা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করছেন যেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রয়েছে, এটা নিয়ে আমাদের তো কনসার্ন থাকা ভেরি ন্যাচারাল। এটা শুধু বিএনপি না, সব রাজনৈতিক দলে থাকবে, এটাও গণতন্ত্রের একটা অংশ। আমরা যদি ইতিবাচক সমালোচনা না করি, আমরা যদি কনস্ট্রাকটিভ ফিডব্যাক না দিই, তাহলে তার ডেমোক্রেসি হোল্ড করেন, ইট টার্নস অ্যাজ অথরিটেরিজম। সুতরাং যেখানে আমাদের ভিন্ন মত থাকবে, যৌক্তিকভাবে প্রাঞ্জলভাবে আমরা তুলে ধরবো। মাহাদি আমিন, নাহিদ ইসলাম তো একটি দলের প্রধান, এবং দলটি যদিও নিবন্ধন পায়নি কিন্তু হয়তো নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং নাহিদ ইসলামকে অনেকে তো বলেও ফেলেছেন তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী। তিনি যদি নির্বাচন না করতে পারেন বা নির্বাচন করতে নামেন মাঠে, বিএনপি প্রতিবাদ করবে না? উনি তো ইতিমধ্যে পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে। এটাও অনাকাঙ্ক্ষিত ছিল যে উনি হয়তো পদত্যাগ করার ঠিক 2 দিনের ভেতর নতুন রাজনৈতিক দলে যোগদান করেছেন তার প্রধান হিসেবে। তার মানে কি, উনি যখন স্টেটের একজন অ্যাডভাইজার ছিলেন তখনই তিনি রাজনৈতিক দল নিয়ে কাজ করেছেন। অবশ্যই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটি ছিল না, কিন্তু বর্তমানে কে ইলেকশনে পার্টিসিপেট করবে, কে করবে না, এটা বিএনপি ডিটারমিন করবে না। আমার মনে হয় এটা জনগণের কাছে সিগন্যাল যাবে, এবং জনগণই রাইট পারসন, রাইট রিপ্রেজেন্টেটিভকে চুজ করবে। আমরা যেটা করতে পারি, জনগণের ক্ষমতায়নের দল হিসাবে বিএনপি সবসময় বলে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আমরা এটা আমাদের জনগণের উপর ছেড়ে দিই, ওনারা সিদ্ধান্ত নেবেন কে সঠিক কে ভুল, কাকে ওনারা সমর্থন দিতে চান, কাকে ওনারা নেতৃত্বের দায়ভার দিতে চান, কাকে সে দায়িত্ব অর্পণ করতে চান, আমরা জনগণের উপরে ছেড়ে দিই। সেই জনগণের উপর ছেড়ে দেওয়ার একমাত্র প্রক্রিয়া
গণতান্ত্রিক ক্ষেত্রে নির্বাচন। এ কারণেই কিন্তু আমরা জাতীয় নির্বাচনের যত দ্রুত সম্ভব সেটা আয়োজনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত করতে বলছি। জি, জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল যুক্ত আছেন আমাদের সঙ্গে। জনাব মাসুদ কামাল, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা প্রচারণা ছিল, এই সরকার বা সরকারের সাথে সংশ্লিষ্ট কেউ কেউ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, নির্বাচন পেছাতে চায়। এখন কি সেই শঙ্কা কাটলো? আপনি নিজেও কিন্তু একজন ছিলেন যিনি শঙ্কা প্রকাশ করতেন যে এই সরকার নির্বাচন আসলে দিতে চায় না। ঠিক এখন আজকে আপনার কি মন্তব্য? দিতে চায় না এমনটা আমি কখনো বলিনি। আমি বলেছি যে যতদিন বেশি থাকা যায় ততদিন থাকার একটা আকাঙ্ক্ষা এই সরকার এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছে। আমি এই কথাটা বলেছি। আচ্ছা, আমি প্রশ্নটা হয়তো এমন হওয়া উচিত ছিল যে দ্রুত নির্বাচন দিতে চায় না বা ডিলে করতে চায়। প্লিজ। হ্যাঁ, ডিলে করতে চায়। আমি যা বলেছি আমার ওই উপলব্ধির থেকে আমি খুব একটা চেঞ্জ হইনি। ডিলে করতে, ডিলের ডিউরেশনটা কত হবে সেটা হয়তো মাস দুয়েক কমেছে। আমি তো পার্সোনালি, দেখুন, বিএনপি এই মিটিং নিয়ে খুবই সন্তুষ্ট। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী ওখানে বলেছে, আমরা খুবই সন্তুষ্ট। হতেই পারেন বিএনপির কি প্রত্যাশা, বিএনপির কি সন্তুষ্টি কোথায় থাকবে না থাকবে, এটা তো ওনাদের ব্যাপার। এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, ওনারাও সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি একজন পাবলিক, আমি একজন ভোটার, আমারও কিছু অপিনিয়ন থাকতে পারে। আমি পার্সোনালি মনে করি নির্বাচনটা অনেক আগে হতে পারত, নির্বাচনটা অক্টোবরে হতে পারত। আমি এটা মনে করি এবং এটা আমি আগে থেকেই বলে আসছি। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এরপরে নির্বাচনের জন্য ভালো সময় না, এটা আমি মনে করি। কিন্তু যেহেতু ডক্টর ইউনূস আগেই নিজে থেকেই এপ্রিলের কথা ঘোষণা করে দিয়েছেন এবং বিএনপি ডিসেম্বরের কথা আগেও বলেছেন তারা ডিসেম্বরে চান, তো ডিসেম্বর এবং এপ্রিল নিয়ে একটা বার্গেন হয়েছে। সেই বার্গেনে উভয় পক্ষ মাঝামাঝিতে এসেছে। এটাও একটা ভালো ফল। কিন্তু আমি এই ফলটাকে কিন্তু খারাপ বলছি না, এটাও একটা ভালো ফল। কিন্তু যদি এটা বিএনপিতে এর জন্য হ্যাপি হয়েছে, বিএনপি হ্যাপি হতেই পারে। আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে। আমি তো বিএনপি করি না। আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইলো না, আমি এটা মনে করি। যদি অক্টোবরে চাইতো তাহলে তো বার্গেন করে এসে ডিসেম্বরে থাকতো, এটা আমি মনে করি। এখন আমি কেন মনে করি, আমার কিছু যুক্তি আছে। আমি মনে করি, দেখেন, আপনি বলতেছেন এখন যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে নাই। আমরা এখান থেকে কিন্তু 2-3টা সিদ্ধান্ত পেয়েছি। আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন, ওখানে ওইটুক বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। ভাই, ওনারা মিটিং করছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় কি এখানে এই আলাপটাই করছে, আর আলাপ হয় নাই? তো সে আলাপের ঘোষণা আসলো না কেন, এটা বুঝান আমার ভাই আপনি। 1.5 ঘন্টায় তারা কত আলাপ করেছে, সেইগুলি কেন যৌথ ঘোষণা এলো না? তার মানে কিছু কথা হয়েছে যেগুলোকে জনগণকে জানানোর প্রয়োজন মনে করেন না। আমি সবচেয়ে অপছন্দ করি এবং সবচেয়ে ভয় পাই অস্পষ্টতাকে, গোপনীয়তাকে। পরিষ্কার কথা, তারেক রহমান সাহেব একটা দলের প্রধান। এই দলের কাজটা কি? এই দলের কাজ হলো এদেশের মানুষের মনের ইচ্ছাকে বাস্তবায়ন করা। এবি পার্টি একটা রাজনৈতিক দল, তাদের প্রয়োজনটা কি, তাদের জীবনের লক্ষ্যটা কি? মানুষের জীবনে মনের ইচ্ছাটাকে বাস্তবায়িত করা। এরা সবাই তো জনগণ নিয়ে রাজনীতি করে। জনগণের একজন পার্টি হিসেবে আমি জানতে চাই 1.5 ঘন্টায় আর কি কি আলাপ হলো সেটা আমি আনতে চাই। আর যে 1.5 ঘন্টায় যে 2টা কথা তারা বললো, নির্বাচন কবে হবে কিনা হবে, হ্যাঁ, এটা অবশ্যই আমাদের জানার একটা বড় বিষয় ছিল। কিন্তু সেই বিষয়েও যে ঘোষণাটা এসেছে সেখানে অনেকগুলি যদি, অনেকগুলি কিন্তু আছে। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে হতে পারে। নির্বাচন হতে গেলে বিচার এবং সংস্কারের দেখেন প্রয়োজন আছে, মানে খুবই কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস এখানে ব্যবহার করা হয়েছে। এখন ফুয়াদ ভাই আছেন, মাহাদি আমিন ভাই আছেন, ওনারা বিদেশে লেখাপড়া করছেন, কাজে ওনারা হয়তো এই সমস্ত শব্দের গুরুত্ব বুঝেন। আমি তো ভাই বুঝি না, আমাদের দেশের মানুষ তো বুঝে না।
আচ্ছা মাসুদ কামাল আরেকটা প্রশ্ন করে আরেকটা সাধারণ মানুষের জন্য হয়েছে। আরেকটা প্রশ্ন করে আপনার বাকিটুকু শুনি। আরেকটা প্রশ্ন, আরো কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের যৌথ বিবৃতিতে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন করা যেতে পারে এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন আপনার মতোই বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। ডিসেম্বরে নির্বাচনের দাবি কিন্তু শুধু বিএনপির ছিল না, এখন বিএনপির সাথে আরও যারা এই দাবি জানিয়েছে তারা যদি রাজি না হয় তাহলে বিএনপি কি একা খুশি হতে পারে কিনা? এটা তো বিএনপির ব্যাপার। বিএনপি যদি মনে করে আমার কাউকে দরকার নাই, আমি যা চাই সেটাই হবে, হতেই পারে, এটা তার পলিটিক্স, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। যার যার রাজনীতি তারা করবেন। রুহিন হোসেন প্রিন্স যখন এই বিবৃতি দিয়েছেন তখন ওনারা তো বিএনপির কথা ভাবেন নাই, উনি ওনাদের কথা ভেবেছেন। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এটাই করবে, যার যার কথা ভাববে। আবার আমরা যারা রাজনীতি না করি আমরাও তো ওনাদের কথা ভাবি না, আমরা আমাদের কথা ভাবি। এবং আমরা প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো আমাদের মতো মানুষের চিন্তাকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রতিফলন ঘটাবে, এটা আমরা চাই। এখন আমার চাওয়া শর্ত পূরণ হবে না, না হলেও আমার কোনো বক্তব্য নাই, বাট আমি চেয়েই যাব, আমি বলেই যাব। আমি বলতে বলতে হয়তো আশা করবো একসময় তারা আমার কথা গুরুত্ব দিবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি খুবই একটু আতঙ্কিত এই কারণে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলে বসলেন আমরা খুবই সন্তুষ্ট। এখন ওনাকে ওনার সেন্টেন্স যেন গিলতে না হয় এই প্রত্যাশা আমি করি। এমন বাস্তবতা আসতে পারে একসময় ওনারা বলবেন যে তখন না বুঝে সন্তুষ্ট হয়েছিলাম, এখন বুঝে দেখছি যে যা ভেবেছিলাম তা তো নয়। এরকম হতে পারে, কিন্তু না হতে পারে। কিন্তু আমি সন্দেহপ্রবণ লোক, আমি সন্দেহ করছি এবং আমি মনে করি বিএনপি এবং অন্য পলিটিক্যাল পার্টিগুলো আমার এই সন্দেহপ্রবণ মানসিকতাকে এনকারেজ করবেন, এটা আমি আশা করি। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। কাজে আপনি এখন যে কথাটা বললেন যে নিজের কথা নিজেকেই যেন গিলতে না হয়, সেই আশঙ্কাও আপনার মধ্যে আছে। আরও আলোচনা হবে, ফিরছি একটু পরে। দেখুন, রাজনীতি আমাদের সঙ্গে ডক্টর মাহাদি আমিন আছেন। ডক্টর মাহাদি আমিন, আমরা আসলে যৌথ বিবৃতি পেয়েছি 1 পৃষ্ঠা, পুরোপুরি 1 পৃষ্ঠাও না, বৈঠক হয়েছে 1.5 ঘন্টা, নিশ্চয়ই এই 1 পৃষ্ঠা আলোচনা হয়নি। আর কি কি আছে যেটা আসলে মাসুদ কামাল সাহেবও বললেন জাতি জানতে চায়, জাতিকে বলবার মতো আপনার কাছে কি আছে? দেখুন, এটা তো ওয়ান মিটিং ছিল, ভিতরে কি হয়েছে সেটা আমরা জানি না। তবে এটা শুধু বাংলাদেশে না, গ্লোবাল কালচার সেটাই, গ্লোবাল প্র্যাকটিস সেটাই, যে ভিতরে অনেক আলাপ আলোচনা হয়, সেটার জাস্ট একটা জিস্টটাই কিন্তু সবার সাথে ওপেনলি শেয়ার করা হয়। এই ধরনের যখন ওয়ান কনভারসেশন হয় সেটা তো মিটিং মাইনিউটস আকারে আসে না পাবলিকলি, দেখা যায় যে ওনাদের ভিতরে অনেক আলোচনা হয়েছে, মূল যে জিনিসগুলো আছে সেটাই সারাংশ আকারে আমরা জাতির সামনে উপস্থাপন দেখেছি, সেটাকে কাজ করে আমরা কাজ করতে হবে। জি, আপনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, নিশ্চয়ই বৈঠকের পরে বা আগে আপনার সঙ্গে তার কথা হয়েছে, বিশেষ এমন কিছু বিএনপির তরফ থেকে, হয়তো এটা যৌথ বিবৃতিতে জায়গা পায়নি, কিন্তু বিএনপি কোনো বার্তা দিতে চায়, এমন কোনো বার্তা নেই? বিএনপির একটাই বার্তা আছে, আমরা চাই বাংলাদেশের স্থিতিশীলতা থাকুক, জনগণের প্রত্যাশা পূরণ হোক, এমন একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই যেখানে সবাই যার যার অবস্থান থেকে ছাড় দিয়ে হলেও সবার আগে বাংলাদেশে এটা নিশ্চিত করতে হবে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জনগণ যেটা চায়। জনগণ কি চাচ্ছে আপনি দেখুন, গতকালকেও কিন্তু একটা অনিশ্চয়তা ছিল, আজকে সারা বাংলাদেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস, আমরা তো সেটাই দেখতে চাই। আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভিন্ন দর্শন থাকুক, যদি গণতান্ত্রিক মূল্যবোধটা এক থাকে আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করব, আমরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার দিকে এগিয়ে যাব। আমরা সবাই মিলে কাজ করবো যেন সংস্কারগুলো আমরা করতে পারি, বোথ ইনস্টিটিউশনের ক্ষেত্রে অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংস্কার এবং উন্নয়ন এবং অগ্রযাত্রার ক্ষেত্রে। কীভাবে আমরা উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্যের পরিবর্তন করব, এগুলোতে তো আমাদের বেসিক কিছু অ্যালাইনমেন্টের প্রয়োজন রয়েছে। সুতরাং অবশ্যই বিএনপির একটা বার্তা, সেটা হচ্ছে আমরা বৃহত্তরভাবে জাতির ঐক্যকে, বৃহত্তরভাবে জাতির স্বার্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে চাই। জি, এই কথা নিশ্চয়ই আজকের লন্ডন বৈঠকে হয়নি যে বিএনপি ক্ষমতায় গেলে আসলে কি কি উন্নয়ন করবে। আমি আসলে বৈঠকে আমি বারবার ঘুরিয়ে ফিরে মনে হয় একই প্রশ্ন করছি, বৈঠকে আর কিছু নিয়ে আলোচনা হয়নি। এই মিটিংয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে একেবারেই অনুপস্থিত ছিল, এটা কি সম্ভব কিনা, বা আওয়ামী লীগ এবং আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের আলোচনা হয়েছিল কিনা? সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই, আমি তো সেখানে ছিলাম না। তবে আমি বিশ্বাস করি উন্নয়নই অবশ্যই কথা হয়েছে। দিন শেষে রাজনীতি কেন, রাষ্ট্রনীতি কেন, রাজনীতি এবং রাষ্ট্রনীতি তো মানুষের জন্যই।
সে মানুষ কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থা তৈরি করব, কিভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা নারীর নিরাপত্তা দিব, কিভাবে আমরা যুবকদের ক্ষমতায়ন করব, এই আলাপগুলো কি আসা উচিত না? বর্তমানে যিনি সরকার প্রধান রয়েছেন এবং অনেকেই বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক বাংলাদেশে যিনি ভোটের অধিকারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান হবেন, ওনাদের আলাপচারিতা এগুলো উঠে আসবে, সেটাই তো স্বাভাবিক। সেটি না উঠে আসাই তো অস্বাভাবিক। জি জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে, যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেছেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের বিচার সম্পন্ন করা, নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু। তবে বর্তমান সরকার সে পথে হাঁটছে না, বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে। এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনির সংকেত বলেও মনে করেন এনসিপি নেতারা। তাহলে শান্তি আসলো? একটা বিষয় হচ্ছে, তারও একটা রাজনৈতিক দল, এনসিপির রাইট আছে এই মিটিং সম্পর্কে তার রিয়াকশন, তার পজিশন, স্টেটমেন্ট জাতির কাছে বলার। কিন্তু এখানে স্টেটমেন্ট যেটা পড়েছি, এখানে কোনো সিদ্ধান্ত আসে নাই। এপ্রিলের ইলেকশন ডেডলাইন পরিবর্তনও করা হয়নি। সংস্কার, বিচার, নির্বাচনের যে সমন্বিত ম্যান্ডেট এবং সেগুলো নিয়ে যে কাজ চলছে, সে কাজকে ছোট করা, ন্যারো করে নিয়ে আসা, শ্রিঙ্ক করবারও কোনো আলোচনা এখানে হয়নি। অতএব এটা হয়তো শঙ্কা আকারে বলেছে এবং একটা দলের সাথে আলোচনা করে সিদ্ধান্তটা বদলায়, ব্যাপারটা তাও না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তার মতটা গুরুত্ব পাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর মানে এটা না যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মতামত নেওয়া হচ্ছে না অথবা বসা হচ্ছে না। আপনি জানেন যে ঐক্যমত কমিশনের সাথে ইতিমধ্যে সিরিজ অফ মিটিং হচ্ছে এবং এই মিটিংগুলো কিন্তু কালেকটিভলি হচ্ছে। বড় দলকে প্রায়োরিটি দিয়ে এই মিটিংগুলো হচ্ছে না, কালেকটিভলি সবাই বসছে, আমরা একই ফোরামে বসে ইস্যু ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক আলোচনা হচ্ছে এবং এই আলোচনাটাই হচ্ছে একটা ঐক্যমতের জায়গায় যাবে, যেখান থেকে রোডম্যাপ, বাস্তবায়নের পদ্ধতি, প্রক্রিয়া, সময় এবং জুলাই ঘোষণা সব কিছুটা একসাথে যাচ্ছে এবং সেই দিকে আমি দেখতে পাচ্ছি যে কালেকটিভলি আমরা যাচ্ছি। এবং এখানে কিছু ঝামেলা আছে, এখানে কিছু চ্যালেঞ্জেস আছে, মাঝে মধ্যে একটু হোঁচট খায় মনে হয়, কোনো কোনো বিষয়ে আমরা খুব দ্রুত একমত হতে পারছি, কোনো কোনোটাতে পারছি না। গণতান্ত্রিক প্রক্রিয়া সংস্কারের এই যে লম্বা পথ, একটা জিনিস আমাদেরকে জাতীয় আকারে মাথায় রাখতে হবে যে সব বিষয়ে অতি দ্রুততম সময়ে আমরা একমত হইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল না। আপনি দেখেন যে বিশ্বযুদ্ধের ঘটনা দেখেন, শুরু হইল কি দিয়ে? ছোটোখাটো বিষয়। পোল্যান্ডের সাথে হিটলারের ঝামেলা হয়েছে, কিছু কথা বলছে, শুনে নাই, ডেনজিগ করিডোর দিয়ে দেশ দখল করে ফেলছে। পোল্যান্ড এমন একটা দেশ দখল করা যায়, মানে সীমান্তের ভিতর থেকে ঢুকে গেছে আর কি, ভিতরে ঢুকে দেশ দখল করে ফেলছে। তো এখন এই ছোট্ট বিষয়টার সমাধান করতে হইল প্রায় 10 কোটি মানুষকে মারা যাওয়ার পরে। এখন এই বিষয়টা আলোচনার টেবিলে বসলে কিন্তু আরও 2 বছর আগে, 5 বছর আগে সমাধান হয়ে যেত। আমাদের এখানে সুবিধার জায়গাটা হচ্ছে কন্টিনিউ আলোচনাটা হচ্ছে, আলাপটা চলছে, তর্কটা চলছে, আমরা কন্টিনিউ বসছি এবং বসার পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এনশিওর করছে। আপনি দেখবেন যে কোনো সময় যে কোনো বড় দলের নেতারা কিন্তু চাইলেই অ্যাক্সেস পাচ্ছে, মিটিং করছে। ছোট দলগুলো আবার এটা নিয়ে কমপ্লেইনও করছে যে আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তখন ছোট দলগুলোর সাথেও কিন্তু কালেকটিভলি বসা হচ্ছে। অতএব আমি যেখানে আশাবাদের জায়গা সেটা হচ্ছে যে আমাদের কমন জায়গাতে আমরা আসলে ঠিকমতো আছি, এক জায়গাতে আছি। অতএব রাজনৈতিক দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে যে হিস্টোরিক রোলটা প্লে করেছেন, শুধু নির্বাচন না, আমরা আশা করব সংস্কার এবং বিচারের ব্যাপারেও এরকম ডমিনেন্ট স্টেটমেন্ট, পজিশনগুলো বারবার আসা দরকার। তা না হলে এই ভুল বোঝাবুঝিটা বাড়বে। জি, মাসুদ কামাল, এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে একপাক্ষিক সিদ্ধান্তে নির্বাচন হলে মানুষ প্রতিহত করবে, সেই সাথে বিচার ও সংস্কার না হলে নির্বাচনে অংশ না নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া আদিব, যুব আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব যেটা বলেছেন, এক দলের সাথে আলাপ করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়াকে অশনি সংকেত তিনি বলছেন। আর সরার তুষার বলছেন, কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি, এখনো নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, এই বিষয়গুলো সমাধান হলে নির্ধারিত সময়েই নির্বাচন হতে পারে বলে তিনি বলেছেন। এনসিপি তো খুব একটা খুশি না মনে হয়, এটা কি আগামী দিনে সমস্যা সৃষ্টি করবে কিনা? দেখেন, এরকম সমস্যা অনেক আসবে, সমস্যা হবে, আবার সমাধান হবে, আলোচনার মাধ্যমে এগুলি সমাধান হবে। এনসিপি যেটা করেছে এটা কিন্তু এনসিপি রাজনীতি, এনসিপি তো এগুলোই বলছে। এনসিপি তাদের যে দাবিগুলো আছে সেখান থেকে তারা সরে নাই এবং তারা বলছে এটা, এবং তাদের যে বক্তব্যটা যে একটি দলের সঙ্গে আলোচনা করে যদি সিদ্ধান্ত চেঞ্জ হয় তাহলে সেটা তারা বলছে ভালো হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তো এখনো চেঞ্জ হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ওনার সিদ্ধান্ত থেকে সরেন নাই, খুশি হওয়ার কিছু নাই রে ভাই, ওইটা পড়ে দেখেন আপনি, উনি কোথাও বলেন নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে।
উনি বলেছেন এইগুলি করা গেলে তাহলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে, রমজানের আগে ইলেকশন হতে পারে। পারে মানে কি হবে তা তো বলে নাই। কাজেই এইগুলির অনেক রকম অর্থ আছে, এখানে কোনো কিছু স্পষ্ট নয়, সব কিছু অস্পষ্ট। ভাই আমার সাধারণ পাবলিক হিসেবে আমার আপত্তি তো এই অস্পষ্টতা নিয়ে। কার কি রাজনীতি ভাই সে বুঝবে। এই রাজনীতিবিদদের ইউনূস সাহেব কিভাবে ট্যাকেল করবেন এটাও ওনার যোগ্যতার উপর নির্ভর করবে, ওনার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে। ভুল যেটা হয়েছে শুনেন, ভুলটা নিয়ে আলোচনা করা দরকার। আগে ভুলটা হয়েছে কোথায়? এতগুলি রাজনৈতিক দলের সঙ্গে বসলেন, ওইখান থেকে বের হয়ে এসে 80% রাজনৈতিক দল বলল তারা ডিসেম্বর কিংবা তার আগে নির্বাচন চায়। তার কয়েকদিন পরে ঈদের আগের দিন হঠাৎ করে উনি বলে বসলেন যে এপ্রিলের নির্বাচন হবে। তো এই কথাটা উনি তখন এই ডেটটা ঘোষণা করার আগে তারেক রহমান সাহেবকে একটা ফোন করতেন। তারেক রহমান সাহেবের তো একটা বড় দলের লোকের ভাই, সে তো একটা বড় দলের নেতা, তাকে একটা ফোন করতে পারতেন না? এখন এই ফোন না করা, ফোন করতে কয় টাকা খরচ হইতো? এখন এটা না করার কারণে এই মিটিং করতে ওনার তো 3.5 কোটি টাকা খরচ হয়েছে রাষ্ট্রের। খালি 3.5 কোটি টাকা খালি ওই হোটেলে ভাড়া দিছে, আর এমিরেটসে করে গেছে, খরচ হয় নাই। আমরা কি এত বড় লোক যে আমরা আমাদের লিডারদেরকে 39 জন লোক ওখানে পাঠাবো এই মিটিং করে? ওনার তো ওখানে গেছে ব্যক্তিগত একটা পুরস্কার নেওয়ার জন্য আর তারেক রহমানের সঙ্গে বৈঠক করার জন্য, আর তো কোনো কাজ হয় নাই। এর জন্য আমি এত টাকা খরচ করলাম কেন? জি, আমরা বড় লোক না, আমাদের মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তাদেরও তো দেখি 100-200 বাড়ি থাকে বিদেশে, তো আমরা বড় লোকই তো নাকি? থাকে থাকে, ওটা নিয়ে তো আমি হ্যাপি না। আমি আমার হ্যাপিনেসের কথা, আমি কি চাই সেটা বলছি। এবং যারা থাকে তাদের দিকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে তাকাই না, তাদের দিকে আমরা ঘৃণার দৃষ্টিতে তাকাই। আমি তো ডক্টর ইউনূসের প্রতিটা পদক্ষেপকে শ্রদ্ধা করতে চাই, সেই সুযোগটা ওনাকেই করে যেতে হবে। উনি ওখানে যে রুমে ছিলেন সেই রুমের একদিনের ভাড়া 10 লাখ টাকা। এটা তো ভাই আমার দেশ, আমার জনগণের জন্য এটা গ্রহণযোগ্য নয়। জি জি, মাসুদ কামাল, লাভটা কি পাইলামটা কি ভাই? এত কিছু পাইলামটা কি? জি, যেটা নাকি ঢাকা থেকে একটা ফোন করলে হয়ে যেত। জি, মাসুদ কামাল আপনি থাকুন আমাদের সাথে সংযুক্ত। ব্যারিস্টার ফুয়াদ, সেনাবাহিনী বিএনপি সরকার সম্পর্ক এখন কেমন আজকের বৈঠকের পরে? উপদেষ্টা খলিলুর রহমান ছিলেন বৈঠকে। আমরা যেটা যতদূর সাংবাদিক হিসেবে জানতে পারি, প্রমাণ দিতে পারবো না, যে উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে সেনাবাহিনী এবং বিএনপির মধ্যে এক ধরনের অস্বস্তি ছিল। আপনার কি মনে হয়? অস্বস্তি ভিন্নমত থাকতে পারে, যে কোনো উপদেষ্টার ব্যাপারে থাকতে পারে। কোনো কোনো উপদেষ্টার ব্যাপারে দেখবেন যে কারো পারফরমেন্সের ব্যাপারে আমরা একটু বেশি খুশি, আবার অনেক উপদেষ্টার পারফরমেন্সের ব্যাপারে আমরা হ্যাপি না। অতএব সেটা থাকাটা খুব স্বাভাবিক, এবং আপনি তো একটা ক্যাবিনেটে সবার পারফরমেন্স সব একই পাল্লায় মাপতে পারবেন না। ডক্টর খলিলুর রহমান সম্পর্কে আনহ্যাপিনেসের দুইটা জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যে উনি দ্বৈত নাগরিক, অতএব সশস্ত্র বাহিনী বাংলাদেশের একজন বিদেশি নাগরিকের কাছে আস্থার সাথে সম্পর্ক মেনটেন করতে পারবে না। দ্বিতীয় বলা হয়েছে যে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সশস্ত্র বাহিনীর সাথে কোনো পরামর্শ করে নাই এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে, এবং এই দুইটা তথ্য আমরা জানতে পেরেছি ইন্ডিয়ান মিডিয়ার বরাতে। এত বন্ধু রাষ্ট্র, এত ভালোবাসার একটা দেশ, মানে যেই প্রেমিকের গোলাপের ফুলের রং আমার অন্যের কাছ থেকে জানতে হয়, বাংলাদেশে বসে আমরা জানতে পারি না। এবং 16 বছর সে যে গোলাপ দিয়েছে, ওই গোলাপ খেদাইতে 1400 লোকের জীবন দিতে হয়েছে আমাকে। এবং সেইটা আবার বাংলাদেশের গণমাধ্যমগুলো, রাজনৈতিক নেতারা টকশোতে এসে এসে আবার ব্যাপক রকম করে অত্যন্ত আস্থার সাথে সে খবরগুলো বলে। প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা উপদেষ্টা অথবা যে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়ার এখতিয়ার প্রধান উপদেষ্টাকে যেদিন এই রাষ্ট্র উপদেষ্টা আকারে মেনে নিয়েছে, সেদিন কিন্তু এই দেশবাসী দিয়ে দিয়েছে। অতএব তিনি কাকে উপদেষ্টা কোন পদে দেবেন না দেবেন আমরা তো প্রশ্ন করিনি। আপনি আমি কি প্রশ্ন করেছি যে রেজওয়ানা আপাকে কেন পরিবেশের দায়িত্ব দেওয়া হলো, আদিল ভাইকে কেন অমুক দায়িত্ব দেওয়া হলো, সালেউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেবের ক্লাসমেট, তো উনি কি আবার বায়াসড কিনা, উনি অর্থ উপদেষ্টা হওয়ার যোগ্য কিনা, উনি কি বিএনপির লোক কিনা? আমরা এই প্রশ্ন তুলি নেই তো। যোগ্য মানুষ, হাইলি কম্পিটেন্ট ইকোনমিস্ট, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতএব সেই জায়গাতে ভিন্নমত থাকতে পারে,
কিন্তু এটা একদম অ্যাবসলিউটলি এখতিয়ার, এবং ওনার এখন পর্যন্ত কোনো কর্মকাণ্ড প্রকাশিত হয় নাই যেটা দেশ বিরোধী, দেশের স্বার্থের বিপক্ষে অথবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে, বরং এক্স্যাক্টলি আমরা উল্টাটাই তার সম্পর্কে জানি। জি, কিন্তু সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যে ব্যারাকে ফিরতে চেয়েছিল। যদি নির্বাচন ডিসেম্বরে না হয়, ফেব্রুয়ারিতে হয় বা এপ্রিলে হয়, তখন কি হবে? এটা কি কোনো সংকট তৈরি করবে? একটা বিষয় দেখেন যে সে কবে ব্যারাকে ফিরবে এটার একটা আকাঙ্ক্ষা সে সরকারকে জানাতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার তার চ্যালেঞ্জ সম্পর্কে বলতে পারে। একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে আর্মড ফোর্সেসের লিডারশিপ বোধ করে যে তাদের ট্রেনিংটা হচ্ছে ব্যারাকের ভিতরে থাকার ডিসিপ্লিনের ট্রেনিং, তারা লম্বা সময় যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে থাকে, মানে আগের এক্সপিরিয়েন্সগুলো বলে যে তারা প্রচুর ক্রাইমের সাথে, করাপশনের সাথে জড়িয়ে যায়। 111-এর সময় আমরা দেখেছি প্রচুর মিলিটারি অফিসাররা করাপশন, একদম টিপিক্যাল সিন্ডিকেটের সাথে জড়িয়ে গেছে। সেই আশঙ্কা থেকে হয়তো কথা বলেছে, কিন্তু দিন শেষে আর্মড ফোর্সেসরা কতদিন সিভিল লাইফে থাকবেন না থাকবেন সেটা তো আসলে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে। এবং আর্মড ফোর্সেসের দায়িত্ব হচ্ছে দেশের যে আইন আছে, ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাকে যতদিনের জন্য চাওয়া হবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্য তাকে থাকতে হবে। যুদ্ধের ময়দানে যাবার পরে তো আপনি বলতে পারবেন না যে আপনি ওখান থেকে তিন দিনের মধ্যে ফেরত আসতে চান। যুদ্ধটা যেটা আছে গণ অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার যে ট্রানজিশন, এই যুদ্ধটা শেষ হবে একটা নির্বাচন দিয়ে। সেই নির্বাচনটা হয়ে যাওয়ার পরে ওনাকে ব্যারাকে ফিরে যাবেন, অতএব ওইটা অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইড করবে যে কখন কে ব্যারাকে ফিরবে। জি, মাসুদ কামাল, খুব সময় নেই, একটু জলদি করে যদি বলতেন। একটা হাওয়ায় একটা কথা ছিল যে বিএনপি সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হয়েছে, আজকের বৈঠকের পর সেই দূরত্ব কাটলো কিনা, এবং ডিসেম্বরের মধ্যে সেনাবাহিনী ব্যারাকে না ফিরলে আসলে কি হবে, ফিরতে না পারলে? দূরত্ব হয়েছিল এটা আমি আসলে কোথাও শুনিনি, এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির দূরত্ব হয়েছে না, পলিটিক্যাল পার্টি না। আপনি কি প্রশ্নটা বুঝেছেন যে সেনাবাহিনীর সঙ্গেও সরকারের এক ধরনের দূরত্ব হয়েছিল, বিএনপির সাথেও সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল? এই কথাটা নিশ্চয়ই আপনি শুনেছেন, আমি সেই বিষয়ে জানতে চাচ্ছি। এটা শুনেছি এই অর্থে যে সেনাবাহিনী বলেছিল যে দেখেন এই কথাটা যে বলেছিলই, এটা কিন্তু আমি আপনি শিওর না, এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি যে ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। একবার খালি শুনেছিলাম যেটা নাকি অথেন্টিক ছিল, সেটা হলো যে একটা বিদেশি মিডিয়াকে বলেছিলেন, সেনাপ্রধান বলেছিলেন যে নির্বাচন 18 মাসের মধ্যে হতে পারে। যদি সেটা সত্য হয়, যদি 18 মাস ধরি, তাহলে কিন্তু ফেব্রুয়ারি হয়। আমি প্রবলেম দেখি না এখানে বেসিক্যালি, কিন্তু উনি যে ডিসেম্বরের মধ্যে বলেছেন এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ওনার আইএসপি এর থেকে কিন্তু আমরা জানিনি এটা। কাজে এটা নিয়ে আমি মনে করি এটা খুব ঝামেলা হবে। আর বিএনপিও ডিসেম্বরে চেয়েছিল, তো বিএনপি তো সন্তুষ্ট আজকে এই ঘটনায়, এই ফেব্রুয়ারিতে। কাজে এখানে কোনো দূরত্ব হবে বলে আমি মনে করি। তবে আমার কাছে একটা প্রশ্ন কিন্তু আছে, যে আলোচনাগুলো আপনি এতক্ষণ করলেন, ছোট্ট করে আধা মিনিটে বলি। তত্ত্বাবধায়ক সরকার প্রধানের সঙ্গে মিটিং হচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে, ভার্চুয়ালি উনি প্রধান, আমি ওইভাবে ধরি। আমি বুঝি না সেখানে নিরাপত্তা উপদেষ্টার কাজটা কি, কেন উনি কেন আবার প্রেস ব্রিফিং এ প্রশ্নের উত্তর নিরাপত্তা উপদেষ্টা দিচ্ছেন কেন? এখানে নিরাপত্তা জনিত কি ব্যাপার আছে রে ভাই? এটা তো শফিক সাহেব দিলেই পারতেন। বিষয়টা হলো কি, এই জিনিসগুলো আমার কাছে, যেমন আমি যদি বিএনপির খুব সমর্থক হই, বিএনপির খুব ভক্ত হই, যদি হই ধরা যাক, তাহলে কিন্তু আমি হ্যাপি হব না। আমি বলবো কি, ভাই তোমাদের নিয়ে বারবার বেইজ্জতি করতেছি, তুমি যে 3 জনকে বাদ দিতে বলতেছো, তোমাদের সঙ্গে যখনই মিটিং হয় ওই 3 জনের লোকজনের মধ্যে একজনকে নিয়ে আসে। এবং আমার তো কেন যেন মনে হয় আগামী বিএনপির সঙ্গে আগামী মিটিং এ মাহফুজ আলমকে এনে বসানো হবে। জি, দেখি বলা হবে প্রকারান্তরে তুমি যা চাও ওটাকে আমি পাত্তাই দিই না। জি, আপনার এই প্রেডিকশন সত্য হয় কিনা সেটার জন্য সময়ের অপেক্ষা রইল। মাসুদ কামাল, ডক্টর মাহাদি আমিন, বেশ কিছু প্রশ্ন আপনার কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মাসুদ কামাল মনে করেন বিএনপি অতি আত্মতুষ্টিতে ভুগছে এই বৈঠকের পর।
একই রকম কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেছেন বিএনপির খুব বেশি আত্মতুষ্টিতে ভোগা যাবে না, সজাগ থাকতে হবে, কারণ এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। তিনি একটি বৈঠকের কথা মনে করিয়েছেন যে বৈঠকে মনির হায়দার, আলী রিয়াজ এবং তিনজনের একটি বৈঠকের পর ডিসেম্বরে একটা নির্বাচন হবে এমন একটি প্রেস বিজ্ঞপ্তির মতো চলে এসেছিল। কিছুক্ষণ পরে সেটা কারেকশন করে ডিসেম্বরের জায়গায় আবার ডিসেম্বর টু জুন করা হয়েছে। সেই ঘটনাটি তিনি মনে করিয়ে দিয়েছেন। বিএনপিকে একটু বেশি আত্মতুষ্টিতে ভুগছে কিনা আজকে বৈঠকের পর, কারণ কি? দেখুন, আত্মতুষ্টিতে কিন্তু আমরা পুষছি না, আমরা বারবারই বলছি, বা বেশি খুশি কিনা তাও না, আমরা বাস্তবতাটাই তুলে ধরছি যে এপ্রিলে যে সময়টি ইনিশিয়ালি ঘোষণা করা হয়েছিল সেটা যৌক্তিকতা ছিল না, সেটা জনগণের প্রত্যাশার সাথে মেলবন্ধন ঘটেনি। কিন্তু ফেব্রুয়ারির শুরুর দিকে যেটা এসছে রমজানের এক সপ্তাহ আগে, মানে তো তাই, এবং তার আগেও হতে পারে, সেটা যথেষ্ট বাস্তবসম্মত, সেটাকে ঘিরে একটা মোটামুটি ঐকমত্য রয়েছে। এবং এর পাশাপাশি এটাও কিন্তু মনে রাখতে হবে, অন্তর্বর্তী সরকারই বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বলেন, অন্যান্য উপদেষ্টার কথাই বলেন, প্রত্যেকেই কিন্তু জবাবদিহিতা রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা রয়েছে, এবং প্রত্যেকেরই কিন্তু কাজের ক্ষেত্রে স্বচ্ছতার প্রয়োজন রয়েছে। আমরা বলেছি ইতিমধ্যে যে প্রথম যে 10 মাস গেল সেখানে আমরা বিচার বা সংস্কার এবং আনুষঙ্গিক বিষয়ে খুব বেশি অগ্রগতি দেখিনি। এখন যেহেতু আমরা একটা টাইমলাইন পেলাম, এটা এগেইনস্ট আমরা ব্যাকট্র্যাক করে কিন্তু কিছু ডেলিভারেবল সেট করতে পারবো। সংস্কার বলতে আমাদের কতটুকু অ্যাচিভ করতে হবে, সেখানে কি কনসেনসাস রয়েছে। বিচার বলতে আমরা কি বুঝাচ্ছি, সেখানে কতটুকু অ্যাচিভ করতে পারবো। খুব দ্রুত এখন এটাকে নিয়ে আমাদের সব স্টেক হোল্ডার সহ বসে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই ডেলিভারেবলগুলো টাইম বাউন্ডভাবে সুনির্দিষ্ট করা। আমরা যেটা বলছি, যদি আমাদের ফেব্রুয়ারি 1 দিকে ইলেকশন নিশ্চিত করতে হয় বা তারও আগে করতে হয়, আমাদেরকে তো টাইম বাউন্ড কিছু ডেলিভারেবল এগ্রি করতে হবে। এখন সেই দায়বদ্ধতা অন্তর্বর্তী সরকারের, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই ওনাদেরকে সেই জবাবদিহিতার আওতায় আনবো। এবং শুধু আমরা কেন, যুগপৎ আন্দোলনের শরিক যারা ছিলেন, যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার রয়েছেন, প্রত্যেকটা প্রো ডেমোক্রেসি অ্যাক্টর কিন্তু একটা জায়গায় আসবেন। কারণ এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে জাতীয় ঐক্যমত্য। সেই জাতীয় ঐক্যমত্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা সবাই মিলে ওনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা শুধু এতটুকুই বলছি, আত্মতুষ্টিতে না, যে অযৌক্তিক যে সময়টা দেওয়া হয়েছিল সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে সপ্তাহখানেকের ভিতরে এমন একটা সময় এসেছে যেটাকে আমরা মনে করি যথেষ্ট যৌক্তিক এবং যেটাকে আমরা মনে করি জনসম্পৃক্ত। এর আগে যেটা বলা হয়েছিল এপ্রিল, এটা কোনোভাবেই পাবলিক পারসেপশন, পাবলিক সেন্টিমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। আজকে যেটা বলা হয়েছে সেটা যথেষ্ট সঙ্গতিপূর্ণ, এবং আমরা মনে করি অন্তর্বর্তী সরকার, বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল স্টেক হোল্ডার বা সিভিল সোসাইটির যে আহ্বান ছিল সেটাকে সাড়া দিয়ে মাত্র 1 সপ্তাহের ভিতরে কিন্তু ওনাদের অবস্থান পরিবর্তন করেছে। আমরা যদি দেখি, ওনারা বেশ কয়েকবার ডিফারেন্ট ডেট দিয়েছিল, অ্যাজ আই সেড বিফোর, ডিসেম্বর, ফেব্রুয়ারি, এপ্রিল, ডিসেম্বর থেকে জুন, বেশ কয়েকটা টাইম ফ্রেম ছিল। বিএনপি কিন্তু শুরু থেকে একটা কথাই বলেছে, সেটা হচ্ছে ডিসেম্বর, এবং সেটাও কখন বলেছে? 28 মে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। তার আগে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলিনি। সেই ডিসেম্বর বলার পরে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান যেটা দেখালেন, যে সর্বোচ্চ সাংগঠনিক শক্তি, সর্বোচ্চ রাজপথের শক্তি থাকার পরও উনি পলিটিক্যাল উইলিংনেস এবং কমিটমেন্টের সামনে এগিয়ে আসলেন যে জাতির বৃহত্তর স্বার্থে আমরা কিছুটা ছাড় দিয়ে হলো ফেব্রুয়ারি শুরুর দিকটাকে, রমজানের 1 সপ্তাহ আগে যেটা ওনারা দিয়েছেন সেটা মেনে দিতে যাচ্ছে। জি, আমার প্রডিউসার পরশ সাত্তার যদিও বলছেন যে সময় নেই, শেষ করতে হবে, আমি 2 মিনিট চেয়ে নিচ্ছি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ 1 মিনিটে বলবেন, বাকি 1 মিনিট আসলে ডক্টর মাহাদি আমিনের জন্য। সেটা হচ্ছে নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচন তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওই বৈঠকের পরে ব্রিফিংয়ে। এখন মানে নির্বাচন আসলে কবে হবে এই যৌথ বিবৃতি থেকে কিন্তু ক্লিয়ার না, মানে এপ্রিল থেকে যে সেটা ফেব্রুয়ারিতে গেছে সেটা স্পষ্ট না। তাহলে নির্বাচনের তারিখ কিভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন যদি সুনির্দিষ্ট রোডম্যাপই না হয়? একটা বিষয় হচ্ছে, ঐক্যমত কমিশনের মিটিং চলমান আছে। আপনি জানেন যে আগামী কয়েকদিন পরে, নেক্সট উইক থেকে আবার মিটিং শুরু হচ্ছে, রিজিউম করবে। তো আমার ধারণা যদি ওনারা এই বিষয়টাকে নিশ্চয়ই ফিরে আসবেন, ফিরে আসার পর ক্যাবিনেটে উঠবে, স্টেটের যে প্রোটোকল আছে, প্রয়োজন ঐক্যমত কমিশনের মাধ্যমে আবার রাজনৈতিক দলগুলোকে ডাকা হবে, ওনারা এই বিষয়গুলো নিয়ে আবারও কথা বলতে পারেন, পাবলিক কনভারসেশনটা চলুক। এখন তো আপনার মাত্র জুন মাস চলছে, এটা আরও 1-2 মাস 3 মাস এই কনভারসেশনটা চলতে পারে, এর ভিতরে কোনো সংকট তৈরি হয় বলে আমি বোধ করছি না। একই সাথে ঐক্যমত কমিশনের মিটিংগুলো চললো, রোডম্যাপগুলো, জুলাই সনদের কাজ, আগামী মাস থেকে আপনার টোটাল পাবলিক কনভারসেশন কিন্তু গত বছরে চলে যাবে, জুলাই এবং আগস্টে কি হয়েছে, টোটাল নেশন কিন্তু 24-এ ফিরে যাবে। অতএব সেই জায়গাতে আমার মনে হয় যে আমাদের কালেকটিভলি এখন 24কে সেলিব্রেট করবার প্রিপারেশন নেওয়া দরকার। জি, ডক্টর মাহাদি আমিন, বৈঠকের এক পর্যায়ে আলাপ হয় যে লন্ডনে হাঁটার অনেক জায়গা, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমরা দেখেছি ভিডিওতে। ঢাকার হাঁটার জায়গা সেটা অনেকটা দিবাস্বপ্নের মতন, হাঁটতে গেলে কেউ হয়তো ম্যানহোলে পড়ে যায় বা উপর থেকে ইট পড়ে মারা গেছে, সেই ধরনের ঘটনাও আছে। বাচ্চাদের খেলার মাঠটা পর্যন্ত আসলে রাজধানীতে নেই, বা বাংলাদেশের অনেক জায়গাতেই নাই। আপনারা যখন লন্ডনে হাঁটেন, আমাদের এখানে মেধাবী বাচ্চারা স্বপ্ন দেখে কিভাবে বিদেশে পাড়ি দেওয়া যায়, দূষণ আর দুর্নীতির এই দেশটাকে ত্যাগ করে কি করে বিদেশে চলে যাওয়া যায়। রাজনীতিবিদ, নীতি নির্ধারকরা
এমন সংস্কার কি করবেন? আমরা ভবিষ্যতে আশা দেখতে পারি যে কোনো বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, যেটা বিএনপির সময় হয়তো বারবার হয়েছিল। প্রযুক্তিতে, পর্যটনে, পরিবেশে, নিরাপত্তায়, চিকিৎসায়, ভেজাল মুক্ত খাবারে আমরা চ্যাম্পিয়ন হব। আমি খুব গৌরবের সাথে এটা বলতে পারি, বর্তমানে বাংলাদেশের সম্মত বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের সুনির্দিষ্ট রূপকল্প এবং পরিকল্পনা রয়েছে। প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিভাবে আমরা বাংলাদেশকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি, আপনি বলছেন পরিবেশ বান্ধব রাষ্ট্র ব্যবস্থা কীভাবে গড়ে তুলব, ঢাকার প্রত্যেকটা থানা পর্যায়ে কীভাবে আমরা একটা প্লেগ্রাউন্ড এনশিওর করব, কীভাবে সিভিক সেন্টার গড়ে তুলব, আমাদের যারা শিশু রয়েছে তাদের জন্য মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমরা এই এডুকেশন সিস্টেমে এম্পাওয়ার করব, আমরা কীভাবে আমাদের যারা ইউথ রয়েছে ওনাদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব, পাবলিক এবং প্রাইভেট সেক্টরে তাদের জন্য জব ক্রিয়েট করব। এই সবগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি এবং আমরাই সম্ভবত বাংলাদেশে আমাদের 31 দফার মাধ্যমে সর্বপ্রথম সুনির্দিষ্ট রূপকল্প দিয়েছিলাম, যেখানে যেমন রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলা হয়েছে, একইভাবে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কিভাবে আমরা আরও বেশি গণমুখী হতে পারি, আরও বেশি জনসম্পৃক্ত হতে পারি, কিভাবে আমরা সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি, সমস্যার সমাধান করতে পারি, প্রত্যেকটা জিনিসই রয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলতে পারি, আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু এগুলো নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন। সেই 2012 সালে 13 সালে ওনার বক্তব্যগুলো যদি আপনারা দেখেন, সেখানে একদম ডিটেইল উনি পলিসি ফ্রেমওয়ার্ক দিয়েছেন, ওনার ভিশনগুলো কি, ওনার পলিসি প্রপোজালগুলো কি, ওনার ফ্রেমওয়ার্কগুলো কি, এবং আজকের বাংলাদেশেও সেগুলো কিন্তু একইভাবে হোল্ড করছে। এবং আমরা বিশ্বাস করি জনগণের ভোট যেহেতু আমরা চাচ্ছি, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার ইনশাল্লাহ সেই ম্যান্ডেট নিয়ে, সেই পাবলিক কমিটমেন্ট নিয়ে, সেই উইলিংনেস নিয়ে এগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। জি, সকলকে অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে প্রতিশ্রুতির যেন বাস্তবায়ন হয় সেই নজর এই রাজনীতির মঞ্চ থেকে রাখা হবে। ভালো থাকবেন।